দেখতে পায় কমলা কাঁচা মাছটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার মানে পঙ্কজ ঠিক কথাই বলেছিল। এখন আমি কি করি? না, পঙ্কজের বাড়িতেই যাই। রাজেশপুর গ্রামে রতন চাষি গ্রামের দক্ষিণ প্রান্তে বসবাস করত। তার নিজের 2 বিঘা জমি ছিল, তাতেই সে চাষাবাদ করত। আর ছিল কমলা নামে একজন স্ত্রী। একদিন তার স্ত্রী কমলা বলে ওঠে, চলো না, আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে বলো? চাষাবাদের অবস্থা তো খুব ভালো নয়। আচ্ছা, রায়পুকুর গ্রামে একটা খুব ভালো মা কালীর মন্দির আছে, যাবে সেখানে? খরচ খুব বেশি নয়। আচ্ছা, সেই নয় যাওয়া যাবে, কিন্তু কবে যাবে? আর রাস্তা কি তুমি চেনো? না, রাস্তা তো ঠিক চিনি না, তবে আমাদের গ্রামের পঙ্কজদা আছেন, উনি চেনেন। পঙ্কজ চেনে? তবে তো বেশ ভালোই হলো। পঙ্কজ, ভেতরে আছিস পঙ্কজ? কে রে? কে এলি এত সকালে? ও রতন, ভিতরে আয়। কি হয়েছে? আরে না না, ভেতরে যাওয়ার দরকার নেই। তা এত সকালে কি ব্যাপার? বলছি শোন না, তুই রায়পুকুর গ্রামের কোনো মা কালীর মন্দির চিনিস? হ্যাঁ, চিনি তো। ওখানে আমি 2 বার গেছি। কেন রে? না, তোর বৌদি বলছিল কোথাও একটু ঘুরতে যাবে। আর দেখ, এই বছর চাষের অবস্থা খুব ভালো নয়। আর তা বলে ওকে তো আর বলতে পারি না যে যাব না। ও নিজেই কাল রাতে বলল রায়পুকুর গ্রামের কথা, বলল তুই নাকি চিনিস, তাই তোর কাছে এলাম। বাহ, খুব ভালো করেছিস। তবে তোকে রাস্তাটা বলে দিই, শোন। তুই যদি এখন, অর্থাৎ এই সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়িস, ওখানে পৌঁছতে পৌঁছতে তোর সন্ধে হয়ে যাবে। তবে উপায় কি? আর এখান থেকে রাত্রিবেলা বেরোনোও তো সম্ভব নয়। কিছু করার নেই, এভাবেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাস্তাটা তো বল। দেখ, গ্রামের উত্তর প্রান্তে যে রেল লাইন আছে, ওই রেল লাইনের পাশ ধরে হাঁটা শুরু করবি। চলতে চলতে তুই রাস্তায় কোনো গরুর গাড়ি নাও পেতে পারিস, কিন্তু যদি তাড়াতাড়ি পৌঁছতে চাস তাহলে হাঁটা থামাবি না। চলতে চলতে দেখতে পাবি একটা জঙ্গল জঙ্গল যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে রেল লাইনটা পেরিয়ে একটা গ্রামে শুরু হয়েছে। ওই গ্রামের নামই হলো রায়পুর। তবে সাবধান, একে সন্ধে হয়ে যাবে। তার মধ্যে ওই জঙ্গলের সামনে বেশিক্ষণ দাঁড়াবি না। ওই জঙ্গলে কিন্তু ডাকাত দলের বসবাস। এত রাস্তা হেঁটে যাওয়া সম্ভব? দেখ, সেই কারণেই বললাম সন্ধে হয়ে যাবে। এবার দেখ তোরা বেরোবি কি না। তবে হ্যাঁ, ওই জায়গায় কিন্তু ডাইনির উপদ্রব আছে, সাবধান। রতন পঙ্কজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার নিজের বাড়ির দিকে চলে আসে। বাড়ি ফেরার পর রতন বলে, বুঝলে, গ্রামের উত্তর প্রান্ত পর্যন্ত হাঁটতে হবে, তারপর রেল লাইনের পাশ বরাবর হাঁটা শুরু করতে হবে। সে তো অনেক দূর জঙ্গল, আমি তো শুনেছি অনেক দূর এখান থেকে। যদি যেতে হয় তবে হেঁটেই যেতে হবে, কিচ্ছু করার নেই। কেন, গরুর গাড়ি করা যাবে না? না, গরুর গাড়ি এই গ্রামে পাওয়া খুবই কঠিন। আর ওই রাস্তা দিয়ে কোনো গরুর গাড়ি সোজা যায় না, ওই জঙ্গলে ডাকাত দল আছে, ওটাই বড্ড ভয়ের বিষয়। কিচ্ছু হবে না, চলো না, আমরা কালকে বেরিয়ে পড়ি। এরপর কমলা এবং রতন মিলে পরের দিন খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মুখ পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে তারা রেল লাইন পেরিয়ে রায়পুকুর গ্রামে ঢুকে পড়ে। রায়পুকুর গ্রামে ঢুকে পড়ার পর থেকে কোনো লোক তারা আর দেখতে পায় না।
এই গ্রামে কোনো লোক নেই কেন? তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পর একজন লোককে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে। রতন সেই লোকটাকে ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, বলতে পারবেন এখানে মা কালীর মন্দিরটা কোন দিকে? ওই তো সোজা চলে যান, বড় বট গাছটা পাবেন, ওর তলাতেই মায়ের মন্দির। আচ্ছা, ধন্যবাদ। এরপর রতন এবং তার স্ত্রী যখন মন্দিরে গিয়ে পৌঁছায় তখন প্রায় সন্ধে নেমে এসেছে। কিন্তু এত কিছুর মধ্যে রতন সেই ডাইনির কথা ভুলে যায়। আমি পুজো দিয়ে আসছি, তুমি যাবে? না, তুমি গিয়ে পুজো দাও, আমি এই পুকুর পাড়ে একটু বসি, এখান থেকে মায়ের দর্শন করে নিয়েছি। এরপর কমলা পুজো দিতে চলে যায় এবং বেশ অনেকটা সময় পর কমলা ফিরে আসে। এত দেরি করলে কেন? কিছু সমস্যা হয়েছিল কি? না, তুমি চলো। এরপর কমলা এবং রতন মিলে আবার হাঁটতে শুরু করে এবং তারা প্রায় মধ্যরাতে নিজেদের বাড়িতে এসে পৌঁছায়। এ বাবা, তোমাকে একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম। কি কথা? আসলে ওই গ্রামে একটা ডাইনির উপদ্রব আছে, কিন্তু তুমি তো ঠিক আছো, তাহলে মনে হয় ওসব বাজে গল্প। হ্যাঁ, তুমি বরং শুয়ে পড়ো। বেশ কিছুদিন পর একদিন পঙ্কজ রতনকে জিজ্ঞাসা করে, কি রে, রায়পুকুর গ্রামে গিয়েছিলি? হ্যাঁ, কিন্তু তোর ডাইনির কোনো দেখা পাইনি, তুই আর গল্প দিস না। ডাইনিকে নিয়ে মজা করিস না, ও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তোদের সঙ্গে এসেছে, তোরা সাবধান থাকিস। তুই যা তো, তোর যত সব আজব কথা। এরপর রতন বাড়িতে ফিরে আসে। সেদিন সঙ্গে করে সে একটা বড় রুই মাছ নিয়ে এসেছিল এবং সেটা তার বউয়ের হাতে দিয়ে সে বলে, রাতে ভালো করে রান্না করো তো। আচ্ছা, ঠিক আছে। বেশ অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও আজ কমলা রতনকে খেতে ডাকছে না। রতন প্রচণ্ড অবাক হয়ে যায় এবং রান্নাঘরের দিকে যেতে শুরু করে। রান্নাঘরের দিকে গিয়ে রতনের চোখ কপালে উঠে যায়। রতন দেখতে পায় কমলা কাঁচা মাছটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার মানে পঙ্কজ ঠিক কথাই বলেছিল। এখন আমি কি করি? না, পঙ্কজের বাড়িতেই যাই। এরপর রতন দৌড়ে দৌড়ে পঙ্কজের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। পঙ্কজ, দরজা খোল, দরজা খোল পঙ্কজ। কি রে, কি হয়েছে? এত ঘামছিস কেন? কি হয়েছে? ওই ডাইনি আমার বউকে ধরেছে। তোকে তো আগেই বলেছিলাম, এখন আর কোনো উপায় নেই। ওই গ্রামেই আমাদের আবার যেতে হবে এবং ওই পূজারীকে এখানে নিয়ে আসতে হবে। যথারীতি তারা গ্রামে পৌঁছে যায় এবং পুরোহিতকে সমস্ত কথা খুলে বলে। দেখো, এই গ্রামে খুব বেশি লোকজন আসে না, তাই যারা আসে তাদেরকে এই সতর্কবার্তা সর্বদা আমি দিয়ে উঠতে পারি না। তোমরা যদি নিজেরা আমাকে একটু মনে করিয়ে দাও তবে তো খুব সুবিধাই হয়। এখন কি করা যায় আপনি শুধু সেটুকু বলুন। ওই যে গাছের পিছনে একটা ঘর আছে, ওই ঘরটা একটু খোলো গিয়ে। পঙ্কজ এবং রতন মিলে ঘরটা খোলে এবং দেখতে পায় ঘরের মধ্যে কমলা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। কমলা, তুমি এখানে? কমলা, পুরোহিত মশাই, আপনি যখন জানতেন তখন আমায় আগে বলেননি কেন কমলা এখানে আছে?
যখন ডাইনি কারো ছদ্মবেশ নিয়ে চলে যায় তখন তাকে ওই ঘরে বন্দি করে দেয়। ওই ডাইনির জন্য এই গ্রামে কোনো মানুষ নেই, শুধুমাত্র আমাদের মতন 2-4 জন ছাড়া। তারপর কমলার জ্ঞান ফিরলে পুরোহিত বলে, চলো চলো, এবার আমি তোমাদের সঙ্গে যাব। এরপর পুরোহিত রতনের বাড়িতে আসে এবং সেই ডাইনিকে জাদু বিদ্যা দ্বারা ধরে নিয়ে চলে যায়। এরপর রতন এবং কমলা মিলে আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।